আজ আপনাদের ইয়েমেনের একটি ছোট্ট মেয়ের জীবনে ঘটে যাওয়া এক নির্মম সত্য ঘটনা শোনাবো। এই বাচ্চা মেয়েটির গল্প আপনার জীবনকে বদলে দিবে কিনা আমি জানি না, তবে বদলে দিয়েছিল হাজারো ইয়েমেনি শিশুর জীবন। মুভিটি দেখার শেষে এক অন্যরকম অনুভূতি নিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসেছিলাম, যার কারণটা আপনারা পুরো গল্পটা দেখার শেষেই বুঝতে পারবেন। হয়তো আপনারও একই অনুভূতি হবে, কারণ এটা শুধুই একটি সিনেমা নয়, এটা এমন এক সত্য যেটা যুগ যুগ ধরে ছিল, এখনো আছে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে নুজুম, যাকে নিয়ে আমাদের এই মুভির গল্প। নুজুমের মা তার আঁচল থেকে কিছু টাকা বের করেন আর নুজুমকে বলে পরিবারের জন্য বাইরে থেকে রুটি নিয়ে আসতে। নুজুম তার বোরকাটি পরে নেয়। সে যখন বের হচ্ছিল তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। নুজুম কোনো উত্তর দেয় না। আপনারা ঠিকই শুনেছেন, নুজুমের বয়স 10 বছর এবং সে বিবাহিত। নুজুম রুটির দোকানে আসে। সে লাইনে দাঁড়িয়েছিল। দোকানদার বারবার তার কাছে টাকা চাচ্ছিল, কিন্তু নুজুমের তখন মনে পড়ে যায় এক বিভৎস স্মৃতির কথা। নুজুম আর রুটি কেনে না। সে সেখান থেকে বেরিয়ে আসে। সে একটি ট্যাক্সির সামনে এসে হাত নাড়তে থাকে। নুজুম ওই ট্যাক্সিতে উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই এসে তার হাজবেন্ড তাকে ধরে ফেলে আর ওই ট্যাক্সিটিকে সে চলে যেতে বলে। এদিকে নুজুম তার হাজবেন্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ইয়েমেনের অলিগলি দিয়ে দৌড়াতে থাকে। নুজুমের হাজবেন্ডের নাম ছিল আদিল। সেও তার ওয়াইফ নুজুমের পেছন পেছনই দৌড়াচ্ছিল। বাচ্চা মেয়েটি প্রাণপণে ছুটেই চলেছে আর ফাইনালি সে তার হাজবেন্ডকে ফাঁকি দিতে সক্ষম হয়। নুজুম একটি ট্যাক্সিতে উঠে পড়ে। ড্রাইভার তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে। নুজুম বলে কোর্টে। ড্রাইভার কিছুটা অবাক হয়, কিন্তু সে নুজুমকে নিয়ে কোর্টের দিকেই যেতে থাকে আর ফাইনালি তারা কোর্টের সামনে পৌঁছায়। নুজুম ড্রাইভারকে টাকা বুঝিয়ে দিয়ে গাড়ি থেকে নামে। কোর্টের মুখে শত শত লোক ছিল। সেখানে অনেক চেকিং হচ্ছিল। বাচ্চা মেয়েটির ভয় করছিল, কিন্তু তারপরে সে সাহস নিয়ে কোর্টের মধ্যে ঢোকে আর হঠাৎই তার সাথে একজন মহিলার ধাক্কা লেগে যায়। নুজুম মাটিতে পড়ে যায়। মহিলাটি তাকে সান্ত্বনা দেয় আর বলে তুমি এখানে কেন এসেছো আর তোমার সাথে কেউ আসেনি। নুজুম বলে না, আমি একাই এসেছি। আমি একজন বিচারককে খুঁজছি। মহিলাটি বলে এখানে তো অনেক বিচারক রয়েছে, তুমি কাকে খুঁজছো। নুজুম বলে আমি জানি না। মহিলাটি নুজুমকে বলে আমি তোমাকে সাহায্য করছি। এরপর তারা দুজন মিলে একটি কোর্টের এজলাসে আসে। সেখানে একটি বিচার চলছিল। বাচ্চা মেয়ে নুজুম অবাক চোখ নিয়ে সবকিছু দেখছিল। এখানে মূলত ওই মহিলাটিরই একটি মামলার বিচার চলছিল। তার হাজবেন্ড তাকে মারধর করে, এমনকি তার সন্তানদের কোনো খোঁজ খবর নেয় না। তাই মহিলাটি আদালতের শরণাপন্ন হয়েছেন। বিচারককে তিনি তার স্বামীর করা আঘাতের চিহ্নগুলো দেখান। ওই দিনের মতো কোর্ট মুলতবি হয়। সবাই কোর্ট থেকে বেরিয়ে যায়, শুধুমাত্র নুজুম ছাড়া। বিচারক বের হতেই যাচ্ছিলেন। তিনি নুজুমকে দেখে দাঁড়িয়ে যান আর নুজুমকে তিনি জিজ্ঞেস করেন তুমি কেন বসে আছো। নুজুম তাকে বলে আমি ডিভোর্স চাই। বিচারক যেন নিজের কানে ভুল শুনলেন। তিনি নুজুমকে জিজ্ঞেস করেন তুমি কি বললে, আবারও বলো। নুজুম আবারও বলে আমি ডিভোর্স চাই। বিচারক বলেন তুমি তো বাচ্চা একটা মেয়ে, তোমার বিয়ে হয়েছে। নুজুম বলে হ্যাঁ। বিচারক তখন খুব আগ্রহ নিয়ে বলেন তুমি তোমার পুরো গল্পটা আমাকে খুলে বলো। ঘটনা এখান থেকে চলে যায় সেই রাতে যেদিন নুজুম এই পৃথিবীতে প্রথম এসেছিল। নুজুমের জন্ম হয়। তার বড় বোন তাকে কোলে নেয় আর তার মায়ের কথা অনুযায়ী একটি কাপড়ে পেঁচিয়ে রাখে। ভাই স্বামী এসে জিজ্ঞেস করে আমাদের বোনের কি নাম দিয়েছো। বড় বোন জানায় নুজুম, যার অর্থ হচ্ছে আকাশের তারা। এভাবেই বাচ্চা মেয়ে নুজুম বড় হচ্ছিল। সে সারাদিন তার বাবার কাঁধে ঘুরে বেড়ায়, হাসি খুশি ছোট্ট একটি বাচ্চা মেয়ে, যাকে দেখলে সবারই মন ভালো হয়ে যেত। নুজুমদের পরিবারের সবাই একসাথেই কাজ করত। বাবাতে কাজের জায়গায় নুজুমকে নিয়ে আসতো আর নুজুমদার ছোট ভাই স্বামীর সাথে সবসময় খেলাধুলা করত। এভাবেই অনেক হাসি খুশির মধ্যেই পাহাড়ে ঘেরা সুন্দর গ্রামে তাদের জীবন কাটছিল। নুজুমদের পরিবার মূলত ভেড়া পালন করত। বাচ্চা মেয়ে নুজুম আর তার ভাই স্বামী ভেড়াগুলোর খুব ভালোই খেয়াল রাখত। কিছু সময় পরে নুজুমের বাবা একটি গরু নিয়ে আসে আর সেটিকে বেঁধে রাখতে বলে। নুজুমের বাবা তার পরিবারকে জানায় আমি স্বামীকে নিয়ে একটু অন্য গ্রামে যাব, আমার আসতে কিছুটা দেরি হবে। নুজুম তার বড় বোনের সাথেই ছিল। অন্যদিকে স্বামী একটি নতুন বাসায় এসেছে। স্বামীকে দেখে একজন মহিলা জড়িয়ে ধরেন আর অনেক আদর করতে থাকেন। মূলত ইনি হচ্ছেন স্বামী আর নুজুমের মা। তিনি রাগ করে তার বাবার বাড়িতে চলে এসেছেন। তাই নুজুমের বাবা তাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর এই বিষয়গুলি নুজুমের বাবা তার শ্বশুরের সাথে বলছিল। তার শ্বশুর নুজুমের বাবাকে বলে শুনেছি তুমি আরেকটি বিয়ে করেছো আর তোমাকে যৌতুক হিসেবে যে গরুটি দিয়েছিলাম সেটিও তুমি বিক্রি করে দিয়েছো। তখন নুজুমের বাবা বলে আমার বিয়েতে আমার কোনো হাত ছিল না। স্বামীর মা রাগ করে এখানে আসার পরে আমার বাবা জোর করে তার ভাতিজির সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, আমি জানতামও না। আর নুজুমের মায়ের জন্য আমি নতুন একটি গরুও কিনেছি। তখন লোকটির শ্বশুর বলে তোমাদের বিষয়ে আমি কিছু বলবো না। যদি নুজুম স্বামীর মা তোমার সাথে যেতে চায় আমার কোনো আপত্তি নেই। অন্যদিকে দেখা যায় একটি ছেলে এসে জিজ্ঞেস করছে তোমাদের বাবা কোথায়। নুজুমের বড় বোন জানায় সে বাইরে গিয়েছে। এই ছেলেটি ছিল মূলত একটি বখাটে ছেলে। সে নুজুমের বড় বোনের কাছে পানি চায় আর সেই পানি আনতে যখন নুজুমের বড় বোন ঘরের ভেতরে যায় তখন সেই ছেলেটিও ঘরের মধ্যে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। আর পরের ঘটনাটা আপনারা বুঝতেই পারছেন। বড় বোনের চিৎকারে বাচ্চা মেয়ে নুজুম অনেক কাঁদছিল।
কিন্তু তার কান্না শোনার মতো কোনো মানুষ তখন সেখানে ছিল না। দৃশ্য পরিবর্তন হয়। নুজুমদের পুরো পরিবার তাদের সবকিছু নিয়ে পাহাড় বেয়ে নিচের দিকে নামতে থাকে। তারা মূলত এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে। গ্রামের অন্য লোকজনও তাদের দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না যে এই পুরো পরিবারটি কেন হঠাৎ করে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। একটি ভাঙাচোরা জিপ গাড়ি তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই এসে ওই জিপ গাড়িতে ওঠে। গাড়িটি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে নামতে থাকে। গাড়ির পেছনে বসে থাকা সবার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও সবাই ধৈর্য ধরে বসেছিল। কিছুটা সময় পর গাড়িটি মেইন রোডে উঠে যায়। নুজুম আর সামি দুই ভাই বোন খুব অবাক হয়ে চারপাশটা দেখছিল। তারা কখনো গাড়িতে ওঠেনি, এমনকি তারা এমন রাস্তায়ও কখনো হাঁটেনি। গাড়ি চলতে থাকে শহরের দিকে। ছোট্ট দুই ভাই বোন দূর থেকে পাহাড়ের উপরে থাকা তাদের গ্রাম দেখছিল। কত স্মৃতিকে তারা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলছে। বাচ্চা মেয়ে নুজুম সবকিছুই খুব উপভোগ করছিল। একসময় তাদের গাড়ি ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছে যায়। চারদিকে অনেক ব্যস্ততা। এখানের কেউই কখনো শহর দেখেনি, তাই সবাই খুব অবাক চোখে চারপাশে তাকাচ্ছিল আর উঁচু উঁচু বিল্ডিং দেখছিল। একসময় তাদের গাড়িটি একটি গলির মধ্যে এসে থামে। ড্রাইভার নুজুমের বাবাকে জানায়, আপনাদের এখানেই নামতে হবে, এটাই ঠিকানা। নুজুমের বাবা বাইরে নেমে সবাইকে গাড়ি থেকে নামতে বলে। নুজুম তার হিসাবটি মাথায় বেঁধে নেয় আর তারপর একে একে সবাই গাড়ি থেকে নামে আর একটি ছোট্ট ঘরে প্রবেশ করে। এটাই এখন থেকে তাদের নতুন ঠিকানা। কিন্তু ঘরটি ছিল খুবই ছোট। নুজুমের মা তার স্বামীকে বলে, এইটুকু ঘরে আমরা সবাই মিলে একসাথে কিভাবে থাকবো? তখন নুজুমের বাবা উত্তর দেয়, গ্রাম থেকে যে টাকা নিয়ে এসেছি তাতে এর থেকে ভালো কোনো ঘরে আমরা থাকতে পারবো না। অন্যদিকে আমরা নুজুমকে দেখতে পাই। সে তাদের নতুন বাসা থেকে একা একা বের হয়েছে। বাচ্চা মেয়েটি খুবই অবাক চোখে এই রঙিন শহরকে দেখছিল। তার কাছে সবকিছুই ভালো লাগছে। সে হাঁটতে হাঁটতে একটি খেলার মাঠের পাশে এসে দাঁড়িয়েছে। দেয়ালের ওপাশ থেকে সে অন্য বাচ্চাদের খেলা দেখছিল। সেখানে তার বয়সী কয়েকটি মেয়েই খেলছিল। সেই মেয়েগুলো নুজুমকে ডাক দেয় আর তাদের সাথে খেলতে বলে। খুব অল্প সময়ের মধ্যে নুজুমের সাথে তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওই রাতে নুজুমরা যে মহল্লায় থাকে সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। নুজুম তার বড় বোনের সাথে সেই বিয়ের অনুষ্ঠান দেখতে এসেছে। সকল পুরুষেরা একসাথে মিলে খালি গলায় গান করছিল। নুজুম আর তার বোন যায় নতুন বউকে দেখতে। নতুন বউ খুব সুন্দর একটি সাদা রঙের পোশাক পরেছিল। নুজুমের পোশাকটি দেখে খুবই পছন্দ হয়। সে তার বড় বোনকে বলে, আপু আমি আমার বিয়েতেও এমনই একটি পোশাক পরবো। নুজুমের বড় বোন নুজুমকে ঝাড়িয়ে দিয়ে বলে, চল এখন বাসায় যাই, অনেক দেরি হয়ে গিয়েছে। আর এর পরের দৃশ্যটা চলে যায় নুজুমের বিয়ের দিন। নুজুমের বাবা আর তার স্বামী আদিল সেই সাথে দুজন সাক্ষী মিলে স্থানীয় কাজের বাসায় এসেছে। কাজের এক পাশে আদিল বসেছে, অন্য পাশে নুজুমের বাবা। ইসলামিক সকল রীতিনীতি মেনেই নুজুমের বাবা আদিলের সাথে তার মেয়ের বিয়ে দেন। বিয়ে পড়ানো শেষে সবার মাঝে খেজুর বিতরণ করা হয়। এদিকে বিয়ে উপলক্ষে নুজুমদের সেই ছোট্ট ঘরটি সকল মহিলারা মিলে গোছগাছ করছিল। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ি থেকে আত্মীয় স্বজন চলে আসে। অন্যদিকে নুজুমকে সাজানো হচ্ছিল। কিন্তু এই বাচ্চা মেয়েটি এখনো বুঝতে পারছে না বিয়ের সত্যিকারের মানে কি। তার মা যখন তাকে বিয়ের পোশাক পরাচ্ছিল, নুজুম বলে, এই পোশাকটি আমার একদমই পছন্দ হয়নি। আমি ওই রকম একটি সাদা পোশাক পরতে চাই যে পোশাক আমি একটি বিয়েতে দেখেছিলাম। নুজুমের মা বলে, তোমাকে তোমার স্বামী যেটাই দিয়েছে তোমাকে সেটাই পরতে হবে। বাচ্চা মেয়ে নুজুমের জন্য বানানো হাতের আংটিটাও তার থেকে অনেক বেশি বড়। নুজুমকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে নিয়ে আসা হয়েছে। এখানে শুধু মহিলারাই বসেছেন। নুজুমকে সবাই হাততালি দিয়ে বরণ করে নেয়। বাচ্চা মেয়ে নুজুম খুবই লজ্জা পাচ্ছিল। সে যে এক কর্নারে চুপচাপ বসে। সবাই নুজুমকে খুব ভালোভাবে দেখছিল। এরপর অন্য দুটো মেয়ে সবার সামনে নৃত্য পরিবেশন করে। ওখানে উপস্থিত থাকা মহিলারা নিজেদের মধ্যে গল্প করছিল। এরই মধ্যে নুজুমের এক বান্ধবী নুজুমকে খুঁজতে নুজুমের বাড়িতে আসে। সে দূর থেকে নুজুমকে ইশারায় ডাক দেয়। নুজুম সাথে সাথে সেখান থেকে উঠে যায়। নুজুমের বান্ধবী নুজুমকে জিজ্ঞেস করে, তোর এই অবস্থা কেন, আর তুই কেন আজ খেলতে আসিসনি? নুজুম বলে, আর বলিস না, মা জোর করে আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে। নুজুম তাড়াতাড়ি তার বিয়ের পোশাকগুলো খুলে নেয়, কারণ তাকে এখন খেলতে যেতে হবে। তারপর দুই বান্ধবী মিলে খেলার মাঠে চলে আসার প্রতিদিনের মতো করেই খেলতে থাকে। নুজুমের বান্ধবীরা বলে, তোর হাতের আংটিটা তো বড় হয়ে গিয়েছে। নুজুম বলে, হ্যাঁ। তখন নুজুমের বান্ধবী বলে, আমার এক পরিচিত দোকান আছে, সেখান থেকে ছোট করে নিস। বান্ধবীর সাথে সেই দোকানে যাওয়ার পথে বাচ্চা মেয়ে নুজুমের চোখ আটকে যায় একটি পুতুলের দোকানের দিকে। সেখানে থাকা একটি পুতুল তার ভীষণ পছন্দ হয়। এরপর নুজুম তার বান্ধবীর সাথে সেই স্বর্ণের দোকানে যায়, আর সে ওই আংটিটাকে ছোট না করে ওই আংটিটি বিক্রি করে দেয়। আর প্রাপ্ত টাকাগুলো দিয়ে সে তার পছন্দের সেই পুতুলটি কিনে নিয়ে আসে। সে তার সকল বন্ধুদের সেই পুতুলটি দেখাচ্ছিল। পুতুলটি কথাও বলতে পারে, গানও গাইতে পারে। সবাই খুব অবাক চোখে পুতুলটি দেখছিল। এরই মধ্যে নুজুমের ছোট ভাই সামি সেখানে আসে। সে দূর থেকে নুজুমকে ডাকতে থাকে যে বাবা মা তোকে চারদিকে খুঁজছে। ছোট বোন নুজুম তার নতুন কেনা পুতুলটি নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে আসে। সামিও খুবই খুশি হয় পুতুলটি দেখে। দুই ভাই বোন খুশি মনেই বাড়ি ফিরছিল। পথের মধ্যে তাদের বাবার সাথে দেখা হয়ে যায়। বাবা নুজুমকে ঝাড়ি দেয়, বলে, এতক্ষণ কোথায় ছিলে? আজ তোমার বিয়ের দিন, আর হাতে এসব কি? এটা বলে নুজুমের হাতে থাকা পুতুলটি বাবা ফেলে দেন। নুজুম
নজুম পুতুলের জন্য কাঁদতে থাকে আর বাবা তার মেয়েকে মুখ চেপে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। বাড়িতে ঢুকে নজুমের বাবা নজুমের মাকে বলেন, তুমি নজুমকে এক্ষুনি রেডি করে দাও, বাইরে ওর স্বামী গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বাচ্চা মেয়ে নজুম তখনও তার পুতুলটির জন্য কাঁদছিল। তখন মা তার মেয়েকে বুঝায়, মা আমাদের মেয়েদের জীবনটাই এমন, একটা সময় পর আমাদের স্বামীর ঘরে চলে যেতে হয়। এরই মধ্যে অন্য একটি বাচ্চা মেয়ে এসে নজুমকে তার পুতুলটি ফিরিয়ে দিয়ে যায়। পুতুল পেয়ে নজুম অনেক খুশি। এরই মধ্যে তার বাবা এসে তাকে নিয়ে যায় আর তাকে গাড়িতে উঠিয়ে দেয়। নজুমের বাবা আদিলকে বলে, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। আদিল নজুমের বাবাকে কথা দেয়। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি চলতে শুরু করে। নজুম তখনও তার কোলে পুতুলটি চেপে ধরে বসেছিল। বাচ্চা মেয়েটি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আর তখনই তার পাশের একটি গাড়িতে সে তার ছোট ভাই সামিকে দেখতে পায়। সামি অন্যান্য বাচ্চাদের সাথে কাজে যাচ্ছে। বোন তার ভাইকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু নজুমের আওয়াজ ওই জানালার কাজ ভেদ করে বাইরে আসতে পারে না। গাড়ি চলতে চলতে শহর থেকে এক প্রত্যন্ত গ্রামে চলে এসেছে। আদিলদের পুরো পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। নজুমদের গাড়ি এসে থামে। গ্রামের সর্দার বন্দুকে গুলি ফুটিয়ে নজুমদের স্বাগতম জানায়। নজুম অনেক ভয় পায়। কিছু সময় পরে কয়েকজন মহিলা এসে নজুমকে গাড়ি থেকে নামায়। বাচ্চা মেয়ে নজুম তখনও তার পুতুলটি কোলে চেপেই ধরে রেখেছিল। চারদিকে এক উৎসব মুখর পরিবেশ। সবাই মিলে ধীরে ধীরে আদিলদের বাসার দিকে যাচ্ছে। পুরো গ্রামের লোকজন সবাই একত্রিত হয়েছে। বাড়ির মহিলারা খুব অদ্ভুতভাবে নজুমকে বরণ করে নেয়। এরপর একজন মহিলা নজুমকে একটি কক্ষে নিয়ে আসে আর বলে, এখন থেকে এটাই তোমার ঘর, আর আমি হলাম তোমার শাশুড়ি। নজুমের শাশুড়ি সেখান থেকে চলে যায়। বাচ্চা মেয়েটির ভয় লাগছিল। সে তার পুতুলটিকে তার পাশেই ঘুম পাড়িয়ে দেয়। ওই দিন রাতের বেলা নজুম তার শাশুড়ির সাথে খেতে বসেছিল। তার শাশুড়ি তাকে অনেক কিছুই বোঝাচ্ছে। অন্যদিকে গ্রামের পুরুষেরা গান বাজনায় ব্যস্ত। আদিল সেখান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। আদিল বাসায় আসা মাত্রই তার নতুন বউ সম্পর্কে তার মায়ের কাছ থেকে অনেকগুলো অভিযোগ শুনতে পায়। নজুম সারাদিন ঘরে চুপচাপ বসেছিল। সে কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, কারোর সাথে কোনো কথাও বলে না। আদিল তার মাকে বলে, মা ঠিক হয়ে যাবে, নতুন এসেছে তাই হয়তো এমন করছে, কাল থেকে ও তোমার সকল কাজে সাহায্য করবে, আর এই কারণেই তো ওকে বিয়ে করে এনেছি, যাতে তুমি তোমার নিজের মতো করে ওকে গড়তে পারো। নজুম কিছুটা দূরেই বসেছিল। তার স্বামী তাকে রুমের মধ্যে ডাকতে থাকে। নজুমের ভয় করছিল, কিন্তু তার স্বামী এসে তাকে ধরে নিয়ে যায় রুমের মধ্যে। বাচ্চা মেয়েটি অনেক আর্তনাদ করছিল। পরদিন সকালবেলা নজুমের ঘুম ভাঙে তার শাশুড়ির ঝাড়িতে। এই বাড়িতে এত বেলা করে ঘুমানো যাবে না, যাও এক্ষুনি পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসো। বাচ্চা মেয়েটি কলসি নিয়ে বেরিয়ে পড়ে পানি আনতে। পাহাড়ের খাতটা ছিল অনেক নিচু। পানি নেওয়ার থেকে পানি নিয়ে উপরে ওঠাটা ছিল আরো বেশি কষ্টের। কিন্তু তার কাজ শুধু পানি নিয়ে আসার মধ্যে সীমাবদ্ধ নয়, তাকে ভুট্টা খেতে কাজ করতে হয়, ঘাস সংগ্রহ করতে হয়, সেগুলো নিয়ে সে বাসায় আসে। তারপর যেতে হয় গম খেতে, সেখান থেকে সে গম সংগ্রহ করে। বাড়ির সকল রান্নার কাজও এই 10 বছরের ছোট্ট মানুষটিই করে। সময়ের সাথে সাথে নজুম তার জীবন নিয়ে অনেক বিরক্ত হয়ে উঠছিল। সে একদিন একটি উঁচু পাহাড়ের কিনারে এসে চুপচাপ বসেছিল। তখন পেছন থেকে তার হাজবেন্ড আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নজুম বলে, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসলে আমি এখান থেকে লাফ দিব। আদিল বলে, কি হয়েছে? নজুম বলে, কি হচ্ছে তা সবকিছুই আপনি জানেন, আমি এই সকল কিছু থেকে মুক্তি চাই। আদিল নজুমকে বলে, এখানে বসে থাকলে শিয়াল বা হায়না এসে নিয়ে যাবে। কিন্তু নজুম তাও চুপচাপ সেখানেই বসেছিল। কিন্তু সে দূর থেকে কিছু হায়নার ডাক শুনতে পায়, আর এই সুযোগে আদিল এসে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। ওই রাতে আদিল নজুমকে অনেক মারে আর বলতে থাকে, তোর বাবার কাছ থেকে আমি তোকে কিনে নিয়ে এসেছি, তোর বাবাকে কতগুলো টাকা দিয়েছি তোর কোনো আইডিয়া আছে? একটি বিভৎস রাত পার করে নজুম। পরদিন সকালবেলা আদিল কাজে চলে যায়। নজুমের এখন থেকে ঘর থেকে বের হওয়া নিষেধ। সে অনেক চেষ্টা করেও বের হতে ব্যর্থ হলে সে নিজেকে বাথরুমে বন্দি করে রাখে আর ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। দেওয়ালের সাথে সে তার নিজের মাথা টাকাচ্ছিল। বিকেলে যখন আদিল ফিরে আসে, সে তার মায়ের কাছ থেকে জানতে পারে নজুম সারাদিন নিজেকে বাথরুমে বন্দি করে রেখেছে আর ভেতর থেকেও নজুমের কোনো সারা শব্দ আসছে না। তাই বাধ্য হয়ে আদিল বাথরুমের দরজা ভেঙে ফেলে। বাচ্চা মেয়েটি অজ্ঞান হয়ে মেঝেতেই পড়েছিল। আদিল তাকে বাইরে নিয়ে আসে। তখন আদিলের মা আদিলকে বলে, এমন বেয়াদব মেয়ে আমি কখনো দেখিনি, ওকে নিয়ে কয়েকদিন ওর বাড়ি থেকে ঘুরে আসো। পরের দৃশ্যেই দেখা যায় নজুম তাদের বাড়িতে চলে এসেছে। সে তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরই মধ্যে ঘরের মধ্যে আদিলও প্রবেশ করে। নজুমের বাবা তাকে স্বাগতম জানায়। তখন নজুম তার মায়ের সাথে অন্য রুমে চলে যায়। নজুম অনেক কাঁদছিল আর সে তার মাকে বলছিল, মা আমি আর কখনোই বাড়িতে যেতে চাই না, ওই লোকটা অনেক খারাপ। নজুম তার মায়ের কানে কানে এটা বলে প্রতি রাতে তার স্বামী তার সাথে কিভাবে শারীরিক নির্যাতন করে। তখন নজুমের মা নজুমকে বলে, মা সে তোমার স্বামী, তোমার উপর তার অধিকার রয়েছে। নজুম তার মায়ের কথায় খুবই হতাশ হয়। সে তার মাকে বলে, মা তুমিও বদলে গেলে বাবার মতো, আমার কষ্টটা তুমি একবারও বুঝলে না। অন্যদিকে আদিলও তার শ্বশুরের কাছে নজুমের নামে অনেক বিচার দিচ্ছিল। নজুমের সামনে যখন তার বাবা আসে, নজুম তার পায়ে পড়ে যায় আর তার বাবাকে বলতে থাকে, বাবা আমি তোমার সকল কথা শুনবো, কিন্তু আমি ওই বাড়িতে আর যেতে চাই না। নজুমের বাবা খুব কড়া ভাষায় নিজের মেয়েকে বলেন,
তুমি এখানে তোমার স্বামীর সাথে ঘুরতে এসেছো ঠিক আছে, কিন্তু এই কথা তুমি স্বপ্নেও ভাববে না। ঘটনা বর্তমানে চলে আসে। একজন নিরাপত্তা কর্মী এসে বিচারককে জানায়, স্যার কোর্ট বন্ধ হয়ে গিয়েছে, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। বিচারক নজুমকে বলে, আমাকে এখন যেতে হবে, আর আগামীকাল তো কোর্ট বন্ধ, তাই তুমি 2 দিন পর আমার সাথে দেখা করবে। আমি তোমার মামলাটা দেখব, তবে মনে হয় না কোনো ফল আসবে, কারণ আমাদের দেশে বাল্যবিবাহ নিয়ে কোনো আইন নেই। বিচারক বেরিয়ে যান। বাইরে তার গাড়ি অপেক্ষা করছিল। বিচারক গাড়ির জানালা দিয়ে দেখতে পান বাচ্চা মেয়ে নজুম চুপচাপ বসে আছে। তিনি নজুমকে জিজ্ঞেস করেন, তুমি বাড়ি যাবে না? নজুম মাথা নেড়ে না বলে। বিচারক তখন নজুমকে গাড়িতে উঠতে বলে। নজুম গাড়িতে উঠে যায়। গাড়িটি বেরিয়ে যায়। এদিকে বিচারকের মেয়ে তার স্কুলের সামনে বাবার জন্য অপেক্ষা করছিল। বিচারকের মেয়েও আসলে নজুমেরই বয়সী, বরং নজুমের থেকে 1 বছরের বড়। বিচারক দুজনকে পরিচয় করিয়ে দেয়, এ হচ্ছে নজুম আর এ হচ্ছে আমার মেয়ে সানা। তারা বাড়িতে চলে আসে। বিচারক তার মেয়ে সানাকে বলে, তুমি নজুমকে নিয়ে উপরে তোমার ঘরে যাও। সানা নজুমকে ডাক দেয় আর বিচারক চলে যান তার ওয়াইফের কাছে। সে তার ওয়াইফকে নজুমের বিষয়ে সংক্ষেপে খুলে বলে। এটা শুনে বিচারকের ওয়াইফ খুবই ক্ষেপে যান। সে তার স্বামীকে বলে, তুমি একটি বিবাহিত মেয়ের সাথে আমার মেয়েটাকে একই রুমে রেখেছো। এটা বলে সে রওনা দেয় মেয়ের রুমের দিকে। কিন্তু রুমে যেয়ে যখন সে নজুমের মায়া ভরা মুখটা দেখে, তখন তার সকল রাগ একদম পানি হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? নজুম উত্তর দেয়, আমার নাম নজুম। সে তার মেয়ে সানাকে বলে, তোমার কিছু কাপড় নজুমকে পরতে দাও। নজুম আর সানা ওই রাতে একসাথেই ঘুমিয়েছিল, কিন্তু নজুম ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখছিল। তার অতীতের কথা মনে পড়ছিল। সে ভয়ে অনেক ঘামছিল। পরদিন সকালবেলা আমরা একটি পুলিশের গাড়ি দেখতে পাই। সেই গাড়িটি এসে নজুমদের মহল্লায় থামে। গাড়ির মধ্যে থেকে নজুমের সাথে 2জন পুলিশ সদস্য নেমেছেন। নজুম তাদের পথ দেখিয়ে দিচ্ছিল। নজুম যখন তার বাসার মধ্যে ঢোকে, তার মা তাকে দেখে অনেক চিৎকার করতে থাকে যে, তুই এই 2 দিন কোথায় ছিলি? তোকে আমরা সবাই চারদিকে খুঁজেছি। আর নজুমের বাবা আসা মাত্রই নজুমকে মারতে শুরু করে। আর সে নজুমকে আদিলের হাতে তুলে দিয়ে বলে, তোমার যা ইচ্ছে তুমি ওর সাথে তাই করো, তুমি এক্ষুনি তোমার বউকে নিয়ে এখান থেকে চলে যাও। আর তখনই নজুম বাইরে দৌড়ে এসে তার বাবা আর স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে। পুরো মহল্লাবাসী এই ঘটনা দেখছিল। তাদেরকে পুলিশের গাড়িতে ওঠানো হয় আর তাদেরকে জেলখানায় নিয়ে আসা হয়। সবাই গাড়ি থেকে নামে। সেখানে অন্য একজন পুলিশের অফিসার অপেক্ষা করছিল। নজুমের বাবা আর স্বামী এখনো বুঝতে পারছে না যে কি হচ্ছে। সেই পুলিশ অফিসার নির্দেশ দেয় তাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। এদিকে নজুমের এই ঘটনা পুরো ইয়েমেনে ছড়িয়ে পড়েছে। অনেক মিডিয়া এসেছে নজুমের এই নিউজ কভার করতে। আজ নজুমের এই মামলা কোর্টে তোলা হচ্ছে। নজুমের বাবার স্বামীকেও কোর্টে হাজির করা হয়েছে। বিচারক সবাইকে চুপ করতে বলেন। নজুমের পক্ষের উকিল উঠে দাঁড়ান। তিনি এবার বিচারককে বলতে শুরু করেন, এই বাচ্চা মেয়েটিকে তার পরিবার জোর করে বিয়ে দিয়েছে। তার স্বামী তার উপর অমানবিক নির্যাতন করে, তার ইচ্ছের বিরুদ্ধে তার সাথে রাত কাটায়, এছাড়াও নানাভাবে তাকে মানসিক অত্যাচার করে। আমরা চাই নজুমের সাথে তার স্বামীর ডিভোর্স হোক, যাতে কোনো বাবা মা এবং কোনো স্বামী এমন বাচ্চা মেয়েকে বিয়ে না দেয় বা বিয়ে না করে। বিচারক এবার নজুমের স্বামীকে জিজ্ঞেস করে, আপনার পক্ষে কি কোনো উকিল রয়েছে? আদিল বলে, আমার উকিল কেন লাগবে? আমি তো কোনো অপরাধ করিনি। বিচারক বলেন, তাহলে কি আপনার বিরুদ্ধে করা এই অভিযোগগুলো মিথ্যে? আদিল বলে, এই সকল বিষয় আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি ইসলামিক রীতি মেনেই নজুমকে বিয়ে করেছি। এই কথা শুনে বিচারক কিছুটা রেগে যান আর বলেন, আপনি কি আসলে ইসলামিক রীতি মেনেছেন? যাই হোক, সেই বিষয়ে আপনার কাছে পরে আসছি। এবার বিচারক নজুমের বাবাকে জিজ্ঞেস করে, আপনি এত ছোট একটি মেয়েকে কেন বিয়ে দিয়েছেন? নজুমের বাবা বলে, আমি আর 5টা বাবার মতোই আমার মেয়েকে বিয়ে দিয়েছি, এটা আমার দায়িত্ব। বিচারক বলে, ওর বয়স কত? নজুমের বাবা কিছুটা ভেবে একটু বয়স বাড়িয়ে বলে, সে বলে 13 বছর। কিন্তু নজুম মাথা নেড়ে জানায় এটা মিথ্যে। বিচারক নজুমের বাবাকে আরো কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, তখনই নজুমের বাবার প্রচন্ড কাশি ওঠে। সে একদম অসুস্থ হয়ে পড়েছে। তাই বিচারক নির্দেশ দেন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওই দিনের মতো কোর্ট মুলতবি ঘোষণা করা হয়। নজুম অনেক ভয় পাচ্ছিল। উকিল তাকে সাহস যোগাচ্ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে। ওই দিন রাতের বেলা নজুম সানার পাশে বসে টিভি দেখছিল। হঠাৎ করে খবরে নজুম এসে নিউজ দেখানো হচ্ছিল। বাচ্চা মেয়েটি অনেক লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। সানার মা এসে সানাকে অনেক বকাবকি করে যে, তুমি নজুমের সামনে কেন এই নিউজ দেখছো? অন্যদিকে স্বামী যেখানে কাজ করে তার মালিক পত্রিকায় নজুমের নিউজ পড়ছিল। লোকটি ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এই সুযোগে স্বামী সেই পত্রিকার অংশটুকু ছিঁড়ে নিজের পকেটে ভরে নেয়। স্বামী যখন গ্রামে ফিরে সেই পত্রিকার ছেঁড়া অংশটুকু খোলে, সে সেখানে তার বাবার ছবি দেখতে পায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবারও কোর্ট শুরু হয়েছে। বিচারক আজও নজুমের বাবাকে জিজ্ঞেস করে, আপনার মেয়ের বয়স কত? নজুমের বাবা আজ বলে, আমি জানি না। বিচারক বলেন, এত অল্প বয়সে কেন মেয়েটার বিয়ে দিলেন? নজুমের বাবা বলে, আমাদের গ্রামে এটা খুবই স্বাভাবিক বিষয়। নজুমের বয়সে অনেক মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে, আর এই বিষয়টি নিয়ে তো তাদের বাবা মাকে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি, আমাকে কেন দাঁড়াতে হলো? বিচারক এবার জিজ্ঞেস করেন, বাচ্চা মেয়েটির এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পেছনে কি কোনো কারণ রয়েছে? নজুমের বাবা বলে, ভয়। আমি ভয় পাচ্ছিলাম, তাই বিয়ে দিয়েছি। বিচারক জিজ্ঞেস করেন, কি সেই ভয়?
নজুমের বাবা কিছুটা ইতস্ত হয় আর চারপাশে তাকিয়ে বিচারককে বলে, আমি এত মানুষের সামনে সেটা বলতে পারবো না, আমি সেটা শুধুমাত্র আপনাকেই বলতে চাই। বিচারক নজুমের পরিবারের বাইরে সবাইকে কোর্ট থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। সবাই বেরিয়ে যায় আর কোর্টের দরজা বন্ধ করে দেওয়া হয়। নজুমের বাবা এবার বিচারককে বলে, আমি ভয় পাচ্ছিলাম নজুমের ভাগ্যেও যদি আমার বড় ভাইয়ের মতোই কিছু ঘটে। এই কথা বলার মাঝেই আদিলদের সেই গ্রামের সর্দার অস্ত্র নিয়ে ঢুকে যায় কোর্টের মধ্যে। সে বিচারককে ঝাড়ি দিতে থাকে যে আপনি কোন আইনে আদিলকে এখানে আটকে রেখেছেন। বিচারক গ্রাম প্রধানকে শান্ত হতে বলেন। গ্রাম প্রধান বিচারককে বলে, আমি এখন আদিল আর তার ওয়াইফকে এখান থেকে নিয়ে যাব আর গ্রামে নিয়ে আমার মতো করেই তাদের বিচার করব। বিচারক বলেন, আপনি তো বিচারই করবেন, তাহলে একটু ধৈর্য ধরে শুনুন নজুমের বাবা কি বলতে চায়। গ্রাম প্রধান কিছুটা ইতস্তত হয়ে বসতে রাজি হয় আর তার দেহরক্ষীদের বাইরে যেতে বলে। নজুমের বাবা এবার বলতে শুরু করে, আমি আমার গ্রামে আমার পরিবার নিয়ে সম্মানের সাথে খুবই ভালোই ছিলাম, কিন্তু একদিন গ্রামের মোড়লের ছেলে আমার বড় মেয়েটার সর্বনাশ করে দেয়। আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি এই ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার ওয়াইফ আমাকে বুঝায়, তুমি গ্রাম প্রধানের কাছে বিচার দাও, তিনি নিশ্চয়ই কোনো সমাধান দিবেন। আমি সাথে সাথে চলে গিয়েছিলাম গ্রাম প্রধানের বাসায়। সেখানে সেই ছেলের বাবাকেও ডাকা হয়েছিল। বিচারে বলা হয়, এই অপরাধের বিনিময়ে ছেলের বাবা আমাকে দুটো গরু দিবেন, একটি আমাকে আর একটি আমার মেয়েকে। সেই সাথে ওই ছেলে আমার মেয়েকে বিয়েও করবে। আমি বিচারে সন্তুষ্ট ছিলাম, কিন্তু ওই ছেলে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল আর এরই মধ্যে ঘটনা পুরো গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল। আমার মেয়েটা কোনো অপরাধ না করেও সে বাইরে কারো কাছে মুখ দেখাতে পারত না। আমি বাসা থেকে বের হতে পারতাম না। এটা যে একজন বাবার জন্য কতটা কষ্টের তা শুধু যার সাথে হয় সেই বাবাই জানে। বাধ্য হয়ে আমি আমার সকল জমি আর ভেড়াগুলো বিক্রি করে দিয়েছিলাম আর পুরো পরিবার নিয়ে মাথা নিচু করেই শহরে চলে এসেছি। কিন্তু এই শহরে আসার পর থেকেই বুঝতে পারলাম এই শহরের জীবন আসলে এতটা সহজ না। একটু কাজের জন্য প্রত্যেকদিন লড়াই করতাম, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হতো না, কারণ গ্রাম থেকে এসেছি, কেউ কাজে নিত না। আমাদের জমানো টাকাগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। সামান্য পরিমাণে খাবার সবাই মিলে ভাগ করে খেতাম। এরই মধ্যে বাড়িওয়ালা সেখানে চলে আসে আর সে নজুমের বাবাকে বলে, আপনার এখনো 2 মাসের ভাড়া বাকি। শুধুমাত্র এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে আর 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে ভাড়া না দিতে পারলে আপনাদের পুরো পরিবারকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এটা ফাইনাল এবং শেষ ওয়ার্নিং। লোকটি চলে গেলে নজুমের বাবা খুব লজ্জা ভরা কণ্ঠে বলে, গ্রাম থেকে যতগুলো টাকা এনেছিলাম সবই শেষ। কাল থেকে কি খাবো আমি জানি না। আর পরদিন থেকে নজুমদের পুরো পরিবারের সকল সদস্য রাস্তায় ভিক্ষা করতে নেমেছিল। বাচ্চারা গাড়িতে গাড়িতে যেয়ে টাকা চাচ্ছিল। নজুমের অনেক লজ্জা লাগছিল, তাই সে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। নজুমের এই ভিক্ষাবৃত্তি মোটেও পছন্দ হয়নি, তাই অল্প কিছু টাকা দিয়ে নজুম তার ছোট ভাইকে দিয়ে চকলেট বিক্রি করাচ্ছিল। নজুম একটি গাছের নিচে বসে একটি ঘরের ছবি আঁকছিল। সামি এসে নজুমকে চকলেট বিক্রির টাকা দেয় আর সামি ঘরের দিকে তাকিয়ে বলে, এই শহরে আমাদেরও একদিন একটি ঘর হবে। ওই দিন রাতের বেলা সামি আর নজুম 2 ভাই বোন তাদের চকলেট বিক্রির টাকাগুলো গুনছিল। প্রথম দিন তাদের ভালোই বিক্রি হয়েছে। অন্যদিকে পাশের রুমে নজুমের বাবা নজুমের মাকে বলছিল, নজুমের জন্য খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে পক্ষ এই শহরে আমাদের ফ্রিতে থাকার একটি জায়গা দিবে আর ব্যবসা করার জন্য কিছু টাকাও দিবে। নজুমের বাবা কাঁদতে কাঁদতে বিচারককে বলে, আমার নজুমকে বিয়ে দেওয়া ছাড়া আর কি করার ছিল বলুন। বিচারক নজুমের বাবাকে সান্ত্বনা দেয় আর বলে, আপনি খুব কঠিন একটি সময় পার করেছেন, কিন্তু মানুষের জীবনের সমস্যা অনেকভাবেই সমাধান করা যায়, তাই বলে এতটুকু মেয়েকে বিয়ে দিয়ে নয়। এবার নজুমের পক্ষের উকিল উঠে আদিলের বিপক্ষে নানা অভিযোগ করতে থাকে। তার উত্তরে আদিল বলে, এই সকল বিষয় আমার এবং আমার ওয়াইফের বিষয়, আপনি কেন আমাদের মাঝে নাক গলাচ্ছেন। এরই মধ্যে নজুমের ছোট ভাই সামি কোর্টের মধ্যে ঢোকে। সবাই সামির দিকে তাকিয়ে আছে। নজুম তাকে হাতের ইশারা করে ডাক দেয় আর তার পাশেই বসায়। এবার উকিল বিচারককে বলতে থাকে, নজুমের এই ঘটনা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। আমাদের দেশে হাজারো শিশুর একই ঘটনা ঘটে। প্রতি বছর অনেক শিশু এমন অল্প বয়সে বিয়ে হবার ফলে এবং মা হবার ফলে মারা যাচ্ছে। আসলে আমরা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওই শিশুগুলোকে মেরে ফেলছি। আজ যদি নজুম এখানে ন্যায় বিচার না পায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের অনেক শিশুকেই আমরা মৃত্যুর দিকে ঠেলে দিব। আমার আর কিছু বলার নেই। এবার আদিলের গ্রাম প্রধান উঠে দাঁড়ান আর বিচারককে বলে, আমাদের গ্রামে এবং আমাদের পূর্বপুরুষে অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো। আমাদের মা দাদিদেরও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আর এটাই আমাদের রীতিনীতি। একথা শুনে আদিল খুবই সাহস পায়। সে বিচারককে বলে, আমি তো ধর্মীয় সকল রীতিনীতি মেনেই বিয়ে করেছি। বিচারক এবার আদিলকে ধমক দেয় আর তাকে বলে, কোন শিশুকে বিয়ে করা জায়েজ, এটা কোরআনে অথবা নবীর সুন্নতে কোথায় আছে সেই দলিল আমাকে দেখাও। আদিল আমতা আমতা করতে থাকে, তার কাছে আর কোনো উত্তর নেই। বিচারক এবার বলেন, নিজেকে সঠিক প্রমাণ করতে যে তুমি এবং তোমাদের মতো মানুষেরা ধর্মেরও ভুল ব্যাখ্যা দাও। বিচারক এবার গ্রাম প্রধানের দিকে তাকান আর তাকে বলতে থাকেন, সবকিছু ভুলে যে এই নজুম নামক মেয়েটাকে একবার নিজের মেয়ে হিসেবে ভাবুন। ও একটা বাচ্চা শিশু, একটা রক্ত মাংসের মানুষ। যে বয়সে ওর পুতুল নিয়ে খেলার কথা, সেই বয়সে আপনারা ওকে কতটা বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি কি আসলে ঠিক কাজ করছেন? আপনি এবার নিজের বিবেক দিয়ে
বিচারটা করুন। গ্রামপ্রধান এবার নুজুমের কাছে যায় আর তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই, তুমি এবার আমাকে বলো তুমি কি আদিলের সাথে যেতে চাও? নুজুম এক বাক্যেই বলে না, আমি ওই লোকটার সাথে যেতে চাই না। গ্রামপ্রধান বলেন তাহলে তো বিচার হয়েই গেল। সে আদিলকে আদেশ করে তুমি এক্ষুনি নুজুমকে ডিভোর্স দিবে আর এটাই ফাইনাল। আদিল মাথা নিচু করে রাজি হয়ে যায় আর তখনই বিচারক ঘোষণা করেন এই মুহূর্ত থেকে আদিল আর নুজুমের ডিভোর্স কার্যকর হলো আর এই মামলারও এখানেই পরিসমাপ্তি। আদিল আর নুজুমের বাবাকে মুক্তি দেওয়া হলো। নুজুম বিচারকের সাথে খুশি মনে কোর্ট থেকে বের হয়। অন্যদিকে নুজুমের বাবা মাথা নিচু করেই বাইরে দাঁড়িয়েছিল। নুজুমের ছোট ভাই সামিও সেখানে ছিল। নুজুমের বাবা হাতের ইশারায় তার মেয়েকে ডাক দেয় কিন্তু নুজুম তার মুখটি ঘুরিয়ে নেয়, সে তার বাবার সাথে যেতে চায় না। তখন সামি তার বোনের হাত ধরে নিয়ে আসে। নুজুম তার ভাইকে জড়িয়ে ধরে আর পরের দৃশ্যেই দেখা যায় নুজুমের এই ডিভোর্সের খবর পুরো ইয়েমেন জুড়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা নুজুমকে দেখতে পাই একটি বাসের জানালার পাশে, তার সামনেও একটি খবরের কাগজ এসে পড়ে। প্রথম পাতায় তারই ছবি। নুজুম বাস থেকে নামে আর আমরা বুঝতে পারি নুজুমকে ওই বিচারক তার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলেই ভর্তি করে দিয়েছে। নুজুমের জীবনটা নষ্ট হয়নি আর 5টা বাচ্চার মতো করে সে তার শৈশবকে উপভোগ করতে পারছে। আর নুজুমের এই খুশির মুহূর্তের মধ্যে দিয়েই এই সত্য ঘটনাটি এখানেই শেষ হয়। নুজুমের এই জীবনের গল্পের মতো গল্প আমাদের ভারত বাংলাদেশে কয়েক দশক আগে লাখ লাখ খুঁজে পাওয়া যেত। কত শিশুই হয়তো এমন পরিস্থিতিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই সংখ্যাটা হয়তো আমাদের অজানা। শুধু একটাই দোয়া থাকবে ভবিষ্যতে কোনো শিশুর সাথে যেন এমন ঘটনা না ঘটে। তো এই সত্য ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব মন দিয়ে পড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।